নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। দেশের পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন সঞ্জীব খান্না। তাঁর নাম সুপারিশ করেছেন ভারতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। বিচারপতি সঞ্জীব খান্নাকে ভারতের ৫১তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করেছেন ভারতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। ভারতের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের বিচারকদের নিয়োগের জন্য মেমোরেন্ডাম অফ প্রসিডিওর অধীনে পরবর্তী নিয়োগের বিষয়ে বিদায়ী প্রধান বিচারপতির সুপারিশ চায় আইন মন্ত্রণালয়। এর প্রেক্ষিতে বিচারপতি সঞ্জীব খান্নার নাম সুপারিশ করেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। ১৪ মে ১৯৬০-এ জন্মগ্রহণকারী বিচারপতি খান্না ১৯৮৩ সালে দিল্লির বার কাউন্সিলে একজন আইনজীবী হিসেবে নথিভুক্ত হন। প্রাথমিকভাবে জেলা আদালতে এবং পরে দিল্লির হাইকোর্টে সাংবিধানিক আইন, প্রত্যক্ষ কর, সালিশ, বাণিজ্যিক আইন, কোম্পানি আইন, ভূমি আইন, পরিবেশ আইন এবং চিকিৎসা অবহেলা সহ আইনের বিভিন্ন ক্ষেত্রে অনুশীলন করেন বিচারপতি সঞ্জীব খান্না। বিচারপতি খান্না আয়কর বিভাগের একজন সিনিয়র স্থায়ী কৌশলী ছিলেন। দিল্লির জাতীয় রাজধানী অঞ্চলের স্থায়ী পরামর্শদাতা হিসেবেও কাজ করেছিলেন বিচারপতি খান্না। তিনি ২০০৫ সালে দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে এবং ২০০৬ সালে স্থায়ী বিচারক হন। তিনি ১৮ জানুয়ারি ২০১৯ সালে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিযুক্ত হন সঞ্জীব খান্না। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে প্রচারের জন্য দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন বিচারপতি সঞ্জীব খান্না। জম্মু কাশ্মীরের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলকে সমর্থন করেছিলেন সাংবিধানিক বেঞ্চের সদস্য খান্না। ১৩ মে ২০২৫-এ অবসর নিতে চলেছেন বিচারপতি সঞ্জীব খান্না। অপরদিকে আগামী ১০ নভেম্বর অবসর নিতে চলেছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মোট ১,০০০ পুরুষ এবং মহিলা পুলিশ কনস্টেবল পদের নিয়োগের জন্য গ্রহণ করা পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে রাজ্য আরক্ষা দপ্তর শুক্রবার। রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট tripurapolice.government.in-এ প্রকাশিত হয় এই ফলাফল। বাছাই প্রক্রিয়ার আগে ব্যক্তিগত ইন্টারঅ্যাকশন টেস্ট রাউন্ডের জন্য উপস্থিত হতে হবে প্রকাশিত সমস্ত তালিকাভুক্ত প্রার্থীদের গত ২৮ জানুয়ারি ২০২৪ তারিখে রাজ্য জুড়ে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে কনস্টেবল পদের জন্য লিখিত পরীক্ষা গ্রহণ করেছিল রাজ্য সরকার। শুক্রবার প্রকাশিত ফলাফল অনুযায়ী পরবর্তী ব্যক্তিগত ইন্টারঅ্যাকশন টেস্ট রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন করেছেন মোট ৪,৯৭৫ জন প্রার্থী। ব্যক্তিগত ইন্টারঅ্যাকশন পরীক্ষার তারিখ, সময় এবং স্থান যথাসময়ে জানানো হবে বলে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাজ্য আরক্ষা দপ্তর। হোম থেকে নিখোঁজ যুবতী মঙ্গলালোক হোমের বিরুদ্ধে অভিযোগ, হোমকন্যা সন্তানের জন্য নিরাপদ আশ্রয়। তবে এবার মঙ্গলালোক নামক একটি হোম থেকে নিখোঁজ শর্মিলা দেবনাথ নামের এক যুবতী মেয়ে। শর্মিলা দেবনাথকে টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে বলে গুরুতর অভিযোগ করেছেন তার বাবা মা। চাঞ্চল্যকর এই ঘটনায় যে তথ্য সামনে উঠে এসেছে তাতে জানা যায় ধলাই CWC থেকে শর্মিলা দেবনাথকে পাঠানো হয় আগরতলার ইন্দ্রনগর জগৎপুর স্থিত মঙ্গলালোক হোমে। বিগত বেশ কিছুদিন ধরে এই হোমেই থাকছিল মেয়েটি। তবে গতকাল রাতের পর থেকে নিখোঁজ শর্মিলা দেবনাথ। খবর পেয়ে হোমে ছুটে আসেন শর্মিলা দেবনাথের বাবা মা। মেয়ে নিখোঁজ হবার ঘটনায় মঙ্গলালোক হোমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন শর্মিলা দেবনাথের মা সবিতা দেবনাথ। তার অভিযোগ, CWC এবং হোমের যোগ সাজসে মোটা টাকা লেনদেনের বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে তাদের মেয়েকে। সম্পূর্ণ ঘটনার পেছনে রয়েছে আমবাসার বাসিন্দা রাজু ঘোষের হাত, এমনটাই অভিযোগ নিখোঁজ যুবতী শর্মিলা দেবনাথের অভিভাবকরা করেছেন। ঘটনায় যে তথ্য সামনে উঠে এসেছে তাতে জানা যায় এই রাজু ঘোষের সঙ্গেই দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিল শর্মিলা দেবনাথ এবং একবার পালিয়েও গিয়েছিল এই যুবতী। তারপরেই নানা আইনি প্রক্রিয়ার গারাকলে পড়ে তার ঠাঁই হয় মঙ্গলালোক হোম। শুনে নেওয়া যাক মেয়ে নিখোঁজ হবার ঘটনায় সংশ্লিষ্ট হোমের বিরুদ্ধে কি অভিযোগ করলেন শর্মিলা দেবনাথের মা। কি জানো? তারা আমার মেয়েটা বিক্রি করে দিচ্ছে, আমি যতটুকু বুঝছি। কারণ হচ্ছে তারা এখানে আমার মেয়েটা নির্যাতন করছে, মেয়ে খুব কান্দাকাটি করছে, আমার কাছে রেকর্ডিং আছে, প্রচুর টাকা লেনদেন করছে তারা। আর CWC থেকে হোমে যোগাযোগ করতেছে, আমি কই যাই না যাই CWC থেকে।
এদিকে সুরক্ষিত একটি হোমের নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে একটি মেয়ে কিভাবে রাতের অন্ধকারে পালিয়ে গেল সেই বিষয় নিয়ে কোনো স্পষ্ট উত্তর দিতে পারেনি হোমের পরিচালিকা গায়ত্রী গোস্বামী। তার বক্তব্য, শর্মিলা দেবনাথ নিজের ইচ্ছেতেই আমবাসা পালিয়ে গিয়েছে রাজু ঘোষের বাড়িতে। তবে যেখানে হোমের দায়িত্ব যথাযথ নিরাপত্তা দিয়ে মেয়েদের রক্ষা করা, সেখানে হোম থেকে একটি যুবতী মেয়ের নিখোঁজ হবার ঘটনা নিয়ে গায়ত্রী গোস্বামীর ভাবলেশহীন উত্তর। যেহেতু হোম জেলখানা নয়, তাই এরকম ঘটনা হতেই পারে। এই বিষয়ে আমতা আমতা করে নানা পরস্পর বিরোধী বক্তব্য দিলেও হোমের নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি গায়ত্রী গোস্বামী। তবে প্রাসঙ্গিকভাবে বলা যায়, সংশ্লিষ্ট হোমের বিরুদ্ধে আগেও নানান ধরনের অভিযোগ সামনে উঠে এসেছে। কেউ যদি পালায় যায়, জেল থেকেও পালায় যায়, এখন যে মা বাবা গার্ড থাকা সত্ত্বেও আপনি যেমন জিজ্ঞেস করতেছেন, আপনি নিজেই উত্তরটা বাইর করেন না। কেউ যদি তাহলে বলা যায় যে আপনারা, যার সত্যতা উঠে এসেছে শর্মিলা দেবনাথের মা সবিতা দেবনাথের অভিযোগেও। তার মেয়ে শর্মিলাকে এই হোমে অত্যাচার করা হতো এবং ঠিকমতো খাবার দাবার দেওয়া হতো না বলে এদিন জানিয়েছেন তিনি। তারা আমার মেয়েরা বিক্রি করে দিছে, আমি যতটুকু বুঝি, কারণ হচ্ছে তারা এখানে আমার মেয়েটা নির্যাতন করছে। মেয়ে খুব কান্দাকাটি করছে, আমার কাছে রেকর্ডিং আছে। আর সেপ্টেম্বর 7 তারিখ সিডব্লিউসির মধ্যে প্রচুর টাকা লেনদেন করছে তারা। আর সিডব্লিউসি থেকে হোমে যোগাযোগ করতেছে। আমি কই যাই না যাই, সিডব্লিউসি থেকে সমস্ত খবর এখানে দিতেছে। শুধু মহিলা সুরক্ষা কমিশন নয়, অনেক ক্ষেত্রেই কন্যা সন্তানদের নিরাপদ আশ্রয় দেবার জন্য হোমে রাখার নির্দেশ দেয় আদালত। রাজ্যের বিভিন্ন প্রান্তে এই বিষয়ে কাজ করে বেশ কয়েকটি হোম। এহেন সব ধরনের নিরাপত্তা ব্যবস্থাযুক্ত মঙ্গলালোক হোম থেকেই যুবতী নিখোঁজ হবার ঘটনায় সৃষ্টি হয়েছে ব্যাপক রহস্য। ঘটনার পেছনে আসল সত্য কি তা খুঁজে দেখার দায়িত্ব প্রশাসন ও পুলিশের। সংশ্লিষ্ট ঘটনায় প্রশ্নের মুখে ধলাই সিডব্লিউসির ভূমিকাও। তবে যেখানে কিছু ধোঁয়া দেখা গেলে কিছুটা আগুন থাকেই। এই প্রবাদ বাক্য যদি সত্য হয়, তবে শর্মিলা দেবনাথের নিখোঁজ রহস্যের ঘটনায় ফের একবার আতশ কাচের নিচে মঙ্গলালোক হোমের ভূমিকা। নিখোঁজ মেয়েকে ফিরিয়ে দেবার জন্য এদিন প্রশাসন ও হোমের কাছে দাবি রেখেছেন শর্মিলা দেবনাথের অভিভাবকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে তাঁর চেয়ার থেকে টেনে নামানোর চেষ্টা করছেন তার দলেরই একাংশ। আসবো এই খবরে, কিন্তু তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর দেখব অন্যান্য খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্কযুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
বিরতির পর স্বাগত। চোখ রাখছি সেই খবরে, যে খবরটি বলছিলাম যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে তার চেয়ার থেকে টেনে নামানোর চেষ্টা করছেন তারই দলের একাংশ। বিস্ফোরক এই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। রাজ্যের আইন শৃঙ্খলা ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে তার চেয়ার থেকে টেনে নামানোর জন্য চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীকে তার চেয়ার থেকে টেনে নামানোর জন্য চেষ্টা করছেন তারই দলের একাংশ বলে বিস্ফোরক মন্তব্য করেছেন বিরোধী দলনেতা। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়েই এই মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। একটা জায়গায় ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমি সন্ত্রাস মুক্ত ত্রিপুরা গড়তে চাই। আপনি যদি সন্ত্রাস মুক্ত ত্রিপুরা গড়তে চান, আপনার ঘরের লোকদের আগে সামলান। আমরা কিন্তু ডক্টর মানিক সাহাকে পদত্যাগ করতে বলছি না, কিন্তু ডক্টর মানিক সাহাকে পেছন থেকে চেয়ার থেকে নামিয়ে দেওয়ার জন্য তার দলের লোকরাই কিন্তু তৈরি হচ্ছে। আমরা কিন্তু বলছি না, আমরা বরঞ্চ বলছি ডক্টর মানিক সাহা আপনার পুরো মেয়াদে আপনি কাজ করুন, কিন্তু আপনার প্রতিশ্রুতি পালন করুন, আইনের শাসন প্রতিষ্ঠা করুন। বক্তব্য রাখতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার কারণে পূর্বতন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে তার পদ থেকে বহিষ্কার করার পরও বিপ্লব কুমার দেব তার সহজাত প্রবৃত্তি থেকে বের হয়ে আসতে পারছেন না বলেও মন্তব্য করেছেন তিনি। আপনার ওই দল আপনার পূর্বসূরীকে গলা ধাক্কা দিয়ে নামিয়ে গিয়ে দিল্লি পাঠিয়ে দিয়েছিল। সে আবার এখন বলছে কাকে বর্তা খাবে, কাকে গুদক খাবে। সে নির্লজ্জ বেহায়ার কোন চরিত্রের কোন সংশোধন নেই, হবেও না কখনো। কিন্তু আপনাকে বলছি যে না, এটা ঠিক নয়। আপনি 5 বছর ক্ষমতায় টিকে থাকুন, 5 বছর পর লড়াই হবে, সে লড়াইয়ে দেখা যাবে আপনি থাকেন কি না থাকেন, এটা অন্য কথা গণতন্ত্রে। কিন্তু আপনি আপনার যে নষ্ট দায়িত্ব, যে সংবিধানের নামে শপথ গ্রহণ করে আপনি মুখ্যমন্ত্রী পদে বসছেন এই পবিত্র আসনে, সেই দায়িত্ব পালন করুন। আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য শপথ নিয়েও পুলিশ এবং আরক্ষা প্রশাসনের একাংশ পক্ষপাতিত্ব করছেন বলে অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার এবং বিরোধী দলগুলোর। আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে পুলিশের কাজকর্মে দলীয় হস্তক্ষেপ এবং বিভিন্ন মামলার তদন্তের ক্ষেত্রে পুলিশের দুর্বল ফরওয়ার্ডিং এর অভিযোগ নিয়েও সোচ্চার রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো। সার্বিক পরিস্থিতিতে ঘরে এবং বাইরে এক প্রকার চ্যালেঞ্জের মুখেই রয়েছেন বর্তমান রাজ্য সরকার বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। লক্ষ্মী পুজোর দিন বাড়িতে বাজি নিক্ষেপের ঘটনার প্রতিবাদ করায় হামলা সংঘটিত হয়। ঘটনা রাজধানী ইন্দ্রনগর এলাকায়। ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতে সোপর্দ করেছে পুলিশ। জানা যায়, লক্ষ্মী পুজোর দিন রাতে রাজধানীর ইন্দ্রনগর এলাকার বাসিন্দা সুরঞ্জন সরকারের বাড়িতে এলাকার কয়েকজন ছেলে বাজি নিক্ষেপ করে। এ ব্যাপারে বাধা দিলে ওই এলাকার ছেলেরা বাড়িতে ঢুকে বাড়ির লোকজনদের উপর হামলা চালায়। এতে বাড়ির লোকজন আহত হয় বলে থানায় অভিযোগ করে বাড়ির মালিক সুরঞ্জন সরকার। অভিযোগের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত রাজেশ সরকার ও রাকেশ সরকারকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ আধিকারিক। অ্যাকচুয়ালি সুরঞ্জন সরকার নামে একজন লোক আমাদের কাছে অভিযোগ করেন যে গত 16 তারিখ ওনার বাড়িতে কয়েকজন ছেলে নাকি বাজি নিক্ষেপ করছিল। তো উনি ওই ব্যাপারে একটা অবজেকশন দেওয়াতে ওনার বাড়িতে গিয়ে ওরা আক্রমণ করে এবং ওনার বাড়ির লোকজন আহত হয়। তার পরবর্তীতে তাদের অভিযোগ মূলে আমরা 2জন ছেলেকে গ্রেপ্তার করি এবং ওদেরকে আজকে আমরা মাননীয় আদালতে পাঠাবো। ওদের মধ্যে একজনের নাম রাকেশ সরকার, আরেকজনের নাম রাজেশ সরকার। দুজনের বাড়ি সাউথ ইন্দ্রনগর। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।